আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু প্রশ্ন হলো, দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখা এই মানুষগুলো কি তাদের প্রাপ্য মর্যাদা পাচ্ছেন? বিদেশে যাওয়া থেকে শুরু করে ফেরা পর্যন্ত তাদের ভোগান্তির শেষ কোথায়? চোখে এক আকাশ স্বপ্ন আর বুকে স্বজনদের ছেড়ে যাওয়ার কষ্ট, তবুও জীবিকার তাগিদে ভিনদেশে পাড়ি জমান লাখো বাংলাদেশি। মরুভূমির তপ্ত বালু কিংবা হাড় কাঁপানো শীত সব উপেক্ষা করে তারা কাজ করেন কেবল পরিবারের মুখে হাসি ফোটাতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন এই অভিবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে প্রতি বছর দেশে হাজার হাজার কোটি টাকার রেমিট্যান্স আসছে, যা জিডিপিতে রাখছে বড় অবদান। গত মাসে ৩৫,২৫০ কোটি টাকার বেশি পাঠিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা। কিন্তু মুদ্রার উল্টো পিঠে আছে বঞ্চনার করুণ ইতিহাস। উচ্চ অভিবাসন ব্যয় যেন পিছু ছাড়ে না তাদের। দালাল চক্রের ফাঁদ, ভুয়া ভিসা আর ঋণের বোঝা মাথায় নিয়ে বিদেশে গিয়ে অনেকেই পড়েন বিপাকে। প্রতিশ্রুত বেতন না পাওয়া আর অমানবিক পরিবেশে বসবাসের অভিযোগও পুরনো। কিন্তু বিদেশের যাত্রায় যে এত যানজট পোহাতে হবে এটা কল্পনাও করিনি। আমাদেরকে বাংলাদেশ থেকে গ্রিসের উদ্দেশ্যে ফ্লাইট করায়, কিন্তু আমাদেরকে লিবিয়া নিয়ে নির্যাতন করে আমাদের পরিবারের কাছ থেকে 21,80,000 টাকা দালাল চক্র হাতিয়ে নেয়। এর মর্মে আমার পুরো ফ্যামিলি আজকে পথের ভিখারির পর্যায়ে চলে গেছে। শুধু আর্থিক ক্ষতি নয়, অনেকের কপালে জোটে শারীরিক ও মানসিক নির্যাতন। আর স্বপ্নের দেশ থেকে কেউ কেউ ফেরেন কফিনে মোড়ানো নিথর দেহে। এবং রেমিটেন্স পাঠানোর মেশিন না শুধু প্রবাসীর, যে 1 কোটি লোক দেশের বাইরে আছে, 1 কোটি লোকের কিন্তু ভিন্ন গল্প, ভিন্ন দুঃখ, ভিন্ন আবেগ। সেই মানুষগুলো যত দূরেই থাকুক তাদের কিন্তু বুকের মধ্যে লাল সবুজ বাংলাদেশ। তো সেই অনুভূতিটাকে সম্মান করা, বিমানবন্দরে দূতাবাসে তাদের সম্মান করা, তাদের পরিবারের সুরক্ষা ব্যবস্থা করা, সেই জিনিসগুলো করতে পারলে আমরা মনে করি যে 18 ডিসেম্বর যে আন্তর্জাতিক অভিবাসী দিবস, সেই দিবস পালন করাটা আসলে সার্থক হবে। বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষ শ্রমিকের বদলে দক্ষ জনশক্তি পাঠাতে পারলে রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি কমবে শ্রমিকদের ভোগান্তি। এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রত্যাশা কেবল রেমিট্যান্স যোদ্ধা হিসেবে প্রশংসা নয়, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তাদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বর্তমানে দেশের প্রতি 100 জনের মধ্যে 81 জন মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। আবার ব্যবহার করলেও সবার নিজস্ব হ্যান্ডসেট নেই। নিজের মোবাইল হ্যান্ডসেট আছে এমন মানুষের সংখ্যা 57%। এছাড়া গত প্রায় 1.5 দশকে ইন্টারনেট ও স্মার্টফোন ভিত্তিক সেবার প্রসার ঘটলেও দেশে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার এখনও অনেক কম। 49% মানুষ নিজে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহার করছেন, অর্থাৎ দেশের প্রায় অর্ধেক সংখ্যক মানুষ এখনও ইন্টারনেট সুবিধার বাইরে রয়ে গেছেন। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সর্বশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ ও ব্যবহার জরিপে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি প্রতি 3 মাস পর পর এ জরিপ করে। সর্বশেষ জরিপটি করা হয়েছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে। এতে 61,632টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়। তথ্য নেওয়া হয়েছে 5 বছর বা তার বেশি বয়সের নাগরিকদের থেকে। BBS এর সর্বশেষ জনশুমারি অনুসারে দেশের জনসংখ্যা এখন 16,98,00,000। সেই হিসেবে বর্তমানে প্রায় 13,69,00,000 মানুষ মুঠোফোন ব্যবহার করছেন। মুঠোফোনের মালিকানা আছে 9,59,00,000 মানুষের, আর ইন্টারনেট ব্যবহার করছেন 8,30,00,000-এর বেশি মানুষ। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত 12টি মিউচুয়াল ফান্ডের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ তদন্তে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ এবং আইন লঙ্ঘনের মতো গুরুতর বিষয়গুলো খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থাটি সম্প্রতি 6টি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। BSECর মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা নতুন এক আদেশের মাধ্যমে আগের 3 সদস্যের তদন্ত কমিটি বাতিল করে এই নতুন কমিটিগুলো গঠন করা হয়েছে। 6টি কমিটিকে আগামী 60 কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ার সমন্বয় করবেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান।
বর্তমানে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট মোট 12টি ফান্ড পরিচালনা করছে, যার মধ্যে 10টি তালিকাভুক্ত ক্লোজ অ্যান্ড ফান্ড এবং 2টি ওপেন এন্ড ফান্ড রয়েছে। এই ফান্ডগুলোর অর্থ ব্যবস্থাপনা এবং শেয়ার হোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড বা স্বার্থের বিপরীতে কোনো বেআইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা বের করাই এই 6টি তদন্ত কমিটির প্রধান লক্ষ্য। অর্থ ও বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর উদ্যোগে ব্যাংক খাত নিয়ে আলোচনা চলছে। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন, কথা বলবো তার সঙ্গে। ইমন, ব্যাংক খাতের কি কি দুর্বলতা আলোচনায় উঠে এসেছে এবং প্রতিকার নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? হ্যাঁ ইয়াসমিন সুবর্ণা, আজ আসলে আপনার ইকোনমিক রিপোর্টারদের যে শীর্ষ সংগঠন আছে ERF, সেই ERF-এর আসলে ব্যাংক খাতের বর্তমান যে চ্যালেঞ্জ এবং এইসব চ্যালেঞ্জ আসলে প্রতিকারে কী করণীয় আছে সেই নিয়ে কিন্তু একটি সেমিনার চলছে। এবং সেমিনারে আসলে বিশেষ করে যে বিষয়গুলো উঠে এসেছে সেটি হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশের যে বাজেট, সেই বাজেটের কিন্তু আপনার প্রায় 80% মতো, আপনার 80%-এরও বেশি আসলে যে খেলাপি ঋণ, সেই কথাটি কিন্তু আপনার বারবার উঠে এসেছে, উচ্চারিত হয়েছে এখানে। একই সাথে আপনার বাংলাদেশ ব্যাংকের যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসনের বিষয়টি নিয়েও কথা হয়েছে। এবং আপনি জানেন যে 5টি ব্যাংক আপনার মার্জ হয়ে আপনার তারা কার্যক্রম আসলে শুরু করেছে, সেই কার্যক্রমের কতদূর অগ্রগতি হলো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে। ইয়াসমিন সুমনা, আসলে এখানকার যে সেমিনারের যে বিস্তারিত আলোচনা সে সম্পর্কে জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের MD and CEO জনাব সৈয়দ মাহবুবুর রহমান। আমরা তার কাছে বিস্তারিত জেনে আসবো। জনাব সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আজকে আপনার যে আমাদের এই সেমিনার, ব্যাংক খাতের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কী কী চ্যালেঞ্জ উঠে এসছে? না, ব্যাংক খাতে তো মূলত 3টি চ্যালেঞ্জ। একটা হচ্ছে NPL, আপনার সবাই একটা আপনি যেটা বললেন প্রায় 6.5 লক্ষ কোটি টাকা। তারপরে গভর্নেন্স একটা ইস্যু আছে, এবং আরেকটা ইস্যু হচ্ছে ক্যাপিটাল এডিকুয়েসি। কারণ আপনি জানেন যে আমাদের যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা দরকার 12.5%, সেটা প্রায় এখন 3% নেমে এসছে। সো স্বাভাবিক একটা ব্যাংকের মূল স্তম্ভ হচ্ছে ক্যাপিটাল। আরেকটা হচ্ছে গভর্নেন্স, আপনি কি ব্যাংকটি কীভাবে চালাবেন, কীভাবে চলবে, কার কী রেসপন্সিবিলিটি আছে, সে কোর্স কাজ করছে কিনা, মানুষকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে কিনা। এবং আজকে ব্যাংকিংয়ের যে অবস্থায় হয়েছে, এটা মূল কারণ কিন্তু গভর্নেন্স। যদি গভর্নেন্স অ্যাবসলিউটলি ফেল করেছে, একটা স্ট্রাকচারাল উইকনেস ক্রিয়েট হয়েছে, সেটা একটা। আর একটা যেটা, এই যে গভর্নেন্স ফেলিওরের জন্য যে ঘটনা ঘটেছে, যে আমরা যত্রতত্র যেভাবে যে লোন দিয়েছে, কোনো ডিউ ডিলিজেন্স ছিল না, এবং ইনফ্লুয়েন্সড হয়ে গেছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়েছে, ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স হয়েছে, এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আজকে NPL-এর একেবারে বার্ডেন হয়ে আছে আমরা বাংলাদেশে। এই 3টা মূল সমস্যা এখন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। তো এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে করণীয় কি কি বিষয় উঠে এসেছে? একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অলরেডি গভর্নেন্সে কাজ করছে, তারা বিভিন্ন ধরনের সুপারভিশন অলরেডি ইমপ্লিমেন্ট করছে। তারা আগামী 1 জানুয়ারি থেকে রিস্ক বেস সুপারভিশন করছে। আগে যেমন অনেকগুলো সুপারভিশন ছিল, ওগুলো সব প্রায় 16 থেকে 17 ডিপার্টমেন্টে একীভূত করে এখন ওয়ান সাইজ ফিটস অল। আগে এমনটা ছিল, আপনার যে অবস্থায় হোক না কেন, আপনাকে এক ধরনের মেডিসিন দেওয়া হবে। এখন ডিপেন্ডিং অন দ্য উইক পয়েন্ট, ডিপেন্ডিং অন দ্য ভালনারেবিলিটি অফ দ্য ব্যাংকস, তারা সেইভাবে এখন ওরা প্রেসক্রাইব করবে, সেইভাবে আসবে। এবং যে গভর্নর সাহেব বললেন যে অন দ্য বেসিস অফ দ্যাট, যদি কোনো ব্যাংকের কোনো উইক পয়েন্ট থাকে, সেই উইক পয়েন্ট থেকে রেমিডিয়াল তার একটা মেজার নেবে, এবং সেইভাবে যদি উঠে আসতে পারে ভালো কথা। অথবা বাংলাদেশ ব্যাংক তার BRO ব্যাংকের অর্ডিন্যান্সের যে আওতায় যে ওনার পাওয়ার, সেই পাওয়ার ওরা টাকা অধিগ্রহণ করবে। তো সেটা গেল একটা। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক অলরেডি কিন্তু আপনার জানেন যে IFRS 9 ইমপ্লিমেন্ট করছে, তো প্লাস PCA যেটা প্রোঅ্যাক্টিভ কারেক্টিভ অ্যাকশনগুলি ইমপ্লিমেন্ট করছে। এবং উনি যেটা বললেন, ওনারা কিন্তু ইনসলভেন্সি অ্যাক্টও ওনারা বোধহয় খুব সহসায় চেষ্টা করছেন। ওনারা ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের অলরেডি অ্যামেন্ডমেন্ট পাঠিয়েছেন সরকারের কাছে অ্যাপ্রুভালের জন্য। ওনারা বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটা 1972-এর, সেটাও পরিবর্তন করে পাঠিয়ে, যাতে করে বাংলাদেশ ব্যাংক যেন সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্স হিসেবে কাজ করতে পারে, এবং যেই ধরনের অ্যাকশনসগুলো নেওয়া দরকার সেগুলো করতে পারে। অ্যাট দ্য সেম টাইম তারা ডুয়েল অথরিটি, যেটা এখন ধরেন প্রাইভেট সেক্টর ব্যাংক বা সরকারি ব্যাংকের ডুয়েল অথরিটি আছে, যেমন মিনিস্টার অফ ফাইন্যান্স দেখছেন এখন সরকারি ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক দেখছেন বাংলাদেশ ব্যাংক, এটাকেও ওনারা একীভূত করার চেষ্টা করছেন। অনেক ধরনের কাজ ওনারা করেছেন, আপনারা জানেন, এবং সেইগুলোর মাধ্যমে চেষ্টা করছেন যাতে করে ব্যাংকিং সেক্টরে যে এখন অবস্থাটা আছে সেখান থেকে বেরিয়ে আসা যায়। সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে সবশেষ যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, আপনি জানেন যে গভর্নর সাহেব আজকে বলছিলেন যে আপনার 5 ব্যাংকের আপনার নতুন লোগো উন্মোচিত হবে, এবং আপনার যে শাখাগুলো আছে সেটার বিষয়ে আপনার সিদ্ধান্ত নেবে, অর্থাৎ একটি করে শাখা সেখানে অপারেট হবে প্রত্যেকটি এলাকায়। তো সেখানে আপনার আমানতকারীদের একটি আপনার জিজ্ঞাসা যে আসলে তারা কবে থেকে টাকা পাবেন বা কিভাবে তারা পাবেন। যেটা গভর্নর সাহেব বললেন যে ওনারা বোধহয় ওনারা একটা অল্টারনেট অ্যাকাউন্ট খুলবেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, এবং সেখানে টাকাটা ওনারা দিয়ে দিবে আপ টু 2 লাখ টাকা। এবং উনি আশা করছেন যে এই টাকাটা আপনি তৎক্ষণাৎ উঠিয়ে নেবেন না,
আপনি টাকা রাখবেন এবং ওনাদের যে যেটা বলছেন গভর্নর মহোদয় বলেন যে এই ব্যাংকের হায়েস্ট সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে। ওনারা শুরু করুন 20,000 কোটি টাকা দিয়ে। তো ওনারা মনে করছেন যে 20,000 কোটি যে আর্নিং যেটা হবে সেটা দিয়ে ব্যাংক প্রথম বছর থেকে উইল রান ইনটু প্রফিট। বাট যেটা উনি বলছেন যে এটা সময় নেবে, এটা তো ওভারনাইট করা যাবে না, এটা মানুষের আস্থাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন পরবর্তী যে সরকার যারা আসবেন তারা কীভাবে অ্যাকশন নেবেন, সেন্ট্রাল ব্যাংকে কী ধরনের ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে, সব কিছু নির্ভর করছে কীভাবে এই ব্যাংকটা চালানো যায়। বাট ডেফিনেটলি এটা একটা অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে। এখানে এরকম কোনো ব্যাংক মার্চ কিন্তু পৃথিবীগত হয়েছে কিনা জানি না, মানে উইক ব্যাংকগুলোকে একীভূত করা হয়েছে। আমরা দেখি গুড ব্যাংক ব্যাড ব্যাংক মিলে হয়তো হয়েছে, কিন্তু এরকম আর 5টা ব্যাংক মিলে হয়েছে, সেটা ডেফিনেটলি নিডস টু বি লুকড ইনটু। বাট যে শরিয়া বেসড ব্যাংক মনে করা হচ্ছে ইসলামী ব্যাংক যেরকম ঘুরে দাঁড়িয়েছে, যে গত বছর তার প্রায় অনেক টাকা ওরা 1 লক্ষ টাকার মতো তারা মোবিলাইজ করেছে। সো আশা করা হচ্ছে যে এই ব্যাংকটিও পারবে, ইসলামী ব্যাংক যদি পারে এই ব্যাংকটিও পারবে। জনাব সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দীপ্তর দর্শকদেরও। ইয়াসমিন সুমন, আসলে যেমনটি শুনছিলেন যে আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আমরা এমডি সাহেবের কাছ থেকে শুনছিলাম আসলে ব্যাংক খাতে যে বিভিন্ন সংস্কার কর্মসূচিগুলো নিয়ে কথা হচ্ছিল, কিংবা 5টি যে ব্যাংক একীভূত হচ্ছে সেইগুলোর বিষয়ে আপনার আমানতকারীরা কীভাবে তাদের টাকা পাবেন, টাকা ফেরত পাবেন, সে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে আজকের এই সেমিনারে। তো পরবর্তীতে আপনাকে আরও বিস্তারিত আমি জানাতে পারবো। ইয়াসমিন সুমনা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল ইআরএফ কার্যালয় থেকে। ইমন, ধন্যবাদ আপনাকে। ছেঁড়া ফাটা, পোড়া বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাওয়া নোটের বিনিময় মূল্য ফেরত দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই বিধিমালার আওতায় এখন থেকে গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংক থেকেই নষ্ট নোটের বিনিময় মূল্য ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, গত 9 অক্টোবর বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান 2025 জারি করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশন 2012 রহিত করা হয়েছে। জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন অব্যাহত রাখার স্বার্থে ব্যাংক শাখা থেকে বিধি মোতাবেক ছেঁড়া ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের বিনিময় মূল্য প্রধান ও দাবিযোগ্য নোট সংক্রান্ত সেবা নিয়মিতভাবে দিতে হবে। এ ধরনের সেবা দেওয়ায় কোনো ব্যাংক শাখার অনীহা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগুনে পোড়া নোটের ক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি বাংলাদেশ ব্যাংকের নিকটস্থ অফিসের হেল্প ডেস্ক দাবি শাখায় যোগাযোগ করতে হবে এবং নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। বান্দরবানের থানচিতে 4 বছরেও চালু হয়নি পানি সরবরাহ প্রকল্প। ফলে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন স্থানীয়রা। নানা জটিলতায় প্রকল্পের কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বান্দরবানের থানচি পাহাড়ে বসবাসকারীদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে 2021 সালের জুলাইয়ে 8 কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প হাতে নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় এখনও শেষ হয়নি প্রকল্পের কাজ। পানি শোধনাগার সহ অবকাঠামোগত নির্মাণ কাজ দৃশ্যমান হলেও পানি সরবরাহের পাইপলাইনগুলো পড়ে রয়েছে অকেজো অবস্থায়। নষ্ট হচ্ছে নানা যন্ত্রাংশ। ট্যাঙ্কির ব্যবস্থা করছে যে পানি নির্মাণের যে 3-4 বছর পর্যন্ত কাজগুলো মানে কিছু করে আমাদের থানচি এলাকাতে যে পানির জন্যই আমরা খুব হাহাকার। এই পায় কি করব, এখন পানিও না পায়, কিছু না পায়, 3 বছর হয়ে। প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের বাধ্য হয়ে পাহাড়ি ঝিরি, ঝর্ণা ও ছড়ার পানি ব্যবহার করতে হচ্ছে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আমরা উপকার পাচ্ছি না, আমরা কোনো উপকার পাচ্ছি না, আমরা কোনো পানি পাচ্ছি না। আমরা মানে কি অনেক কষ্ট হয় পানি আনতে। পানি নিয়ে আমরা এত যে কষ্ট, মানে পানি তুলতে না পারলে আমরা খেতেও পারি না পানি নিচের থেকে। আর জিরির পানি ওগুলো তো খাওয়া যায় না, অনেক এখন ময়লা আবর্জনা পানিতে, বেশি দূষিত পানি। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্প চালু করতে দেরি হচ্ছে। তবে ভূমি সংক্রান্ত সমস্যা নিরসন হলে দ্রুত প্রকল্পটি চালু করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে আমরা এতদিন আমাদের প্রকল্পটা সম্পন্ন করতে পারিনি। তো এই বছর আমরা ভূমি অধিগ্রহণের আমাদের কাজটা শেষ হবে এবং আমরা এই প্রকল্পটা এই বছরই আমরা চালু করতে পারবো। প্রকল্পটি চালু করা গেলে উপকৃত হবে থানচি সদরের 1000 পরিবার। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ড্রাগন চাষে ভালো ফলন পেতে যশোরের শার্শায় লাইট পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। গ্রীষ্মের এই ফল শীতকালে পেতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গাছের সঙ্গে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা হচ্ছে। এতে সুফল পাচ্ছেন চাষিরা।
শীতের সন্ধ্যায় ড্রাগন খেতে জ্বলছে 3 শতাধিক বাতি। দূর থেকে দেখে মনে হবে মাঠ জুড়ে জোনাকি পোকা জ্বলছে। কাছে গেলেই দেখা যাবে নিচে সারি সারি ড্রাগন ফলের গাছ। প্রতিটি গাছের উপরে একটি বাতি জ্বালিয়ে রাখা হয়েছে। ড্রাগন সাধারণত গ্রীষ্মকালীন ফল, কিন্তু শীতকালেও এই ফল পেতে মূলত এই লাইটিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বৈদ্যুতিক বাতির আলোক রশ্মিতে ড্রাগনের ফুল ফুটিয়ে ফল উৎপাদনে সফল হয়েছেন যশোরের সারসার বসতপুর গ্রামের মনিরুজ্জামান মনির। বেশি ফলনের আশায় লাইটিং করেছি, তো বিদ্যুৎ খরচ হচ্ছে অনেক। সরকার যদি আমার এই বিদ্যুৎ খরচটা এখন বাণিজ্যিক চলছে, বাণিজ্যিকের পরিবর্তে যদি শেষ লাইন দিত তাহলে আমার পক্ষে অনেক সুবিধা হতো। নিজের 20 বিঘা জমিতে কৃত্রিম আলোয় ড্রাগনের চাষ শুরু করেছেন তিনি। ড্রাগন ক্ষেতের রাতের সৌন্দর্য দেখতে এসে ফল ক্রয় করছেন অনেকেই। বাগানে এসে দেখলাম বাগানটা অনেক বড়। এখানে তারা 14 টাকা ইউনিট প্রতি লাইট খরচ করে মাল তৈরি করছে। আসলে এই মালটা 6 মাসি মাল, কিন্তু 12 মাসের জন্য মালটা আপনার লাইট খরচ করা লাগে। এখানে লাইট দিয়ে শীতের সময়ও মালটা হয়। এখানে যে আলোকসজ্জাটা, এটা আসলে ড্রাগনের উৎপাদনের জন্য দরকার এবং দেখতেও অনেক সুন্দর। কারণ ওইখান থেকে আমরা আমাদের নিজের দোকানেও বেশি, খুচরা 100 টাকা করে বেচতেছি, পাইকারিও দেই, খুচরোও বেশি। এখন বর্তমানে 120 টাকা, 110 টাকা, 100 টাকাও বেশি। কৃষি বিভাগ বলছে শীত মৌসুমে দিনের আলো ও তাপ কম থাকায় ড্রাগনের ফুল ফোটা বাধাগ্রস্ত হয়। তবে সন্ধ্যার পর এবং ভোর রাতে গাছে 3 থেকে 5 ঘন্টা আলো ও তাপ দিলে ফুল আসে এবং ভালো ফলন হয়। ড্রাগন চাষি বা উচ্চ মূল্যের ফল আমাদের যে সকল অবসর কৃষক রয়েছে, কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ বা বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। যশোর জেলার সারসা উপজেলায় এবছর 85 হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। মহান বিজয় দিবস উপলক্ষে রয়্যাল এনফিল্ড বাংলাদেশের উদ্যোগে বিশেষ বিজয় রাইড অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে রয়্যাল এনফিল্ড প্রেমী 200 জনের বেশি বাইকার এই রাইডে অংশগ্রহণ করেন। এর যাত্রা শুরু হয় ইফাদ মোটরস রয়্যাল এনফিল্ড বাংলাদেশের ফ্ল্যাগশিপ শোরুম তেজগাঁও থেকে। রাইডটি পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে হয়ে জলশিরি গলফ ক্লাবে গিয়ে শেষ হয়। সারিবদ্ধ রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলে জাতীয় পতাকা বহন করে রাইডারদের এই শোভাযাত্রা পুরো পথ জুড়ে তৈরি করে এক অনন্য দৃশ্য। দিনব্যাপী আয়োজনটি কেবল একটি রাইডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি পরিণত হয় একটি পূর্ণাঙ্গ উদযাপনে। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদ।